আমি পুলিশে ঢুকে ফেঁসে গেছি। মানে সে পুলিশে চাকরি করছে আর কি। একদম ভালো লাগছে না আমার এই জব, আমি খুব টেনশানে আছি, কিভাবে এই জব থেকে বেরোবো ছিলাম। এবারে আমি এলপির পরীক্ষার জন্য কাজটা ছাড়ি নিজের ডিসিশানে, বাড়ির আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও টপিক হচ্ছে পুরনো একটা ভিডিও, যেখানে অনেক মানুষ কমেন্ট করেছে, সেই কমেন্টগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই কমেন্টগুলো মানে সবার মনেই আসে এই প্রশ্নগুলো, মানে যে কমেন্টগুলো আমি এখানে দেখছি ম্যাক্সিমাম জনের মনেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে। তো এখানে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অনেকের উত্তর দিয়েওছি, রিপ্লাই করেছি অনেককে, কিন্তু এখানে সব এক এক করে আমি কমেন্টগুলো পড়বো এবং রিপ্লাই দেবো। নাম ধরে ধরে সবার কথা আমি এখানে বলবো এবং ছোট ছোট কিছু মানে এক্সাম্পল দিয়ে বোঝাবারও চেষ্টা করব কিছু কিছু জায়গায়। ভিডিওটা ছিল যে জীবনে বদল চাইলে এটা দেখতে পারো, টপিকটা আমার ছিল এরকম, যেখানে আমি তোমাদের কিছু মোটিভেশনাল কথাবার্তা বলেছিলাম। অনেকের ভিডিওটা পছন্দ হয়েছে, প্রায় 37,000-এর কাছাকাছি ভিউ এখনও পর্যন্ত পড়েছে। ঠিক আছে, অনেকে কমেন্টও করেছে। তো কমেন্টগুলো এখানে আমি একে একে রিপ্লাই দেবো। তো এখানে দেখো, একজন লিখেছে, নাম হচ্ছে এসকে নূর জামাল 6055। চাকরি করে ভালো খাবার খেতে পারেন, কিন্তু ব্যবসা করলে জীবন পাল্টে যাবে, নিজের ইচ্ছায় চলতে পারবেন। এখানে দেখো, এটা ও কিন্তু নিজের পার্সোনাল মতামত দিয়েছে। এখানে যদি আমাকে বলো, তাহলে আমি আমার ক্ষেত্রে বলবো যে আমি শুরু থেকেই চাকরিটাকেই প্রেফার করতাম। কারণ ব্যবসাতেও আমি দেখেছি, আমার বাড়িতে আমার বাবা ছোটোখাটো সবজির ব্যবসা করতো, কিন্তু তাতেও অনেক হেডেক রয়েছে। আমার কাকার আরও একটু বড় ব্যবসা, সেখানে আরও বেশি হেডেক রয়েছে। ঠিক আছে, চাকরিতে কী হয়, তুমি নির্দিষ্ট একটা সময় যাবে, নির্দিষ্ট সময় চলে আসবে, তোমার কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো তুমি পালন করে বাড়ি চলে আসবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কী হয়, সেটা যদি তোমার নিজের ব্যবসা হয়, সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি দিমাগ লাগাতে হয়, মাথা মারতে হয়। তুমি চাইলেই ভাববে যে আমি একটা ছুটিতে বেরিয়ে পড়বো, ঘুরতে চলে যাবো, হয় না। এটা শুনতে ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। আমি নিজের বাড়িতেও সেটা দেখেছি। ঠিক আছে, বাকি চাকরি, ব্যবসা তো সবাই চাইলেই করতে পারবে না, সেখানে একটা সময়ের দরকার, সেখানে একটা পুঁজির দরকার। কিন্তু চাকরির জন্য কী দরকার, বিদ্যের দরকার, পরিশ্রমের দরকার, মেধার দরকার। সেখানে যে কেউ চাইলেই সামান্য কিছু টাকা ইনভেস্ট করে যদি কিছু সময় দেয়, তাহলে কিন্তু সে একটা চাকরি পেতে পারে। বিশেষ করে আমি আমার মতো গরিব ঘরের ছেলেদের কথা বলছি, মেয়েদের কথা বলছি, যারা খুব তাড়াতাড়ি চাইছে যে আমি নিজেকে এস্টাবলিশ করব। তাহলে আমার মনে হয় একটা চাকরির দিকে ট্রাই করা দরকার। ব্যবসা করা যাবে, সেক্ষেত্রে অনেক টাকার পুঁজির দরকার, সময়ের দরকার, পারিপার্শ্বিক পরিস্থিতি সেটাকে সাপোর্ট করছে কিনা দরকার, অনেক রকম ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাকি চাকরি জীবন আর ব্যবসা জীবনে খুব একটা যে ডিফারেন্স আছে এরকম নয়। দুটোতেই দায়িত্ব রয়েছে, দুটোতেই কর্তব্য রয়েছে, সেগুলো তোমাকে পালন করতে হবে যথাযথভাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর লিখেছে একজন, ট্রেন্ড 9578। ঠিক আছে, চ্যানেলগুলোর নাম বলছি, মানে ইউটিউবে তো এরকমই দেখায়। তো এখানে দেখো লিখেছে যে আমি পুলিশে ঢুকে ফেঁসে গেছি। মানে সে পুলিশে চাকরি করছে আর কি। একদম ভালো লাগছে না আমার এই জব, আমি খুব টেনশানে আছি, কিভাবে এই জব থেকে বেরোবো। দেখো, প্রথমেই তোমাকে বলি যে তোমার কাছে একটা চাকরি আছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। যারা চাকরি পাচ্ছে না, যারা এখনও বেকার, যারা স্ট্রাগল করছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো যে তাদের কি কন্ডিশন, তাদের মনের কি অবস্থা। তো তুমি তো একটা চাকরি করছো, সব থেকে বড় বিষয় হলো এইটা যে তুমি আজকের বাজারে একটা চাকরি করছো। তাহলে কেন এত তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ? তুমি চাকরিটা করতে করতে তো পড়াশোনা করতেই পারো, তুমি চেষ্টা করো। এখানে আমি ওকে রিপ্লাই করেছি যে টেনশন নিও না, কেউই নিজের জব নিয়ে স্যাটিসফাইড নয়। তুমি চেষ্টা করো রেলওয়ে অর আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নাও, তোমার হয়ে যাবে। ঠিক আছে, 1 বছর ভালো করে প্র্যাকটিস করো, হয়ে যাবে। তো এখনও বলছি যে তুমি চাকরি করছো, তোমার ইকোনমিক্যাল যে সমস্যা সেটা সমাধান হয়ে গেছে। তুমি চাইলে একটা ফর্ম ফিল আপ করতে পারছো, 1,000 টাকা যদি লাগে, সেখানে তোমার ভাবতে হচ্ছে না। কিন্তু যার চাকরি নেই, যে এখনও কিছু করে না, তার কথা ভেবে দেখো। বা হয়তো টিউশন করে কোনো রকম চালাচ্ছে, ঠিক আছে, তাকে সংসারের দিকেও কিছু কিছু টাকা দিতে হচ্ছে চালাবার জন্য। আবার নিজের ফর্ম ফিল আপ, নিজের খাতা পেন কেনা, নিজের কোচিং চালানো, এগুলোও করতে হচ্ছে। তাকে একবার জিজ্ঞেস করে দেখো যে তার কী অবস্থা। ঠিক আছে, তো তুমি টেনশন নিও না, তুমি চাকরিটা করছো, করতে করতেই পড়াশোনা করো, চাকরি ছাড়ার কথা ভাবুনি। এই বাজারে চাকরি ছেড়ে দিলে তুমি কিন্তু আরও বেশি ফেঁসে যাবে। ঠিক আছে, এরপরে একজন বলে যে জিকে নিয়ে বলো। জিকে নিয়ে তুমি, জিকের জন্য আমি লুসেন্ট পড়তাম, সবাইকে লুসেন্টই আমি প্রেফার করি, লুসেন্ট পড়ো। একজন জিজ্ঞেস করেছে, দাদা তুমি কি কাজ করো? আমি একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ঠিক আছে দাদা, সাইকোর জন্য কি করব? সাইকোর জন্য আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, মানে লাইভ স্ট্রিমিং করেছিলাম, ওটা দেখে নিও, ওখানে সব বলা রয়েছে। একজন লিখেছে, যশোমতী মার্ডি, থ্যাংক ইউ দাদা, তোমার ভিডিও দেখে, তোমার কাছ থেকে এই কথাগুলো শুনে আমরা যারা এইচএস পাস করেছি, নিজেদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারছি, একটু কারেন্ট সিচুয়েশানটাকে বুঝতে পারছি। আমি তো বিশেষ করে যারা নতুন তাদের জন্যই ভিডিওটা বানিয়েছিলাম, তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওটা বানিয়েছিলাম। তো ভিডিওটা যে তোমাদের কাছে পৌঁছেছে, তার জন্য ইউটিউবকে ধন্যবাদ, তোমরা যে দেখেছো তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করছি ভিডিওটা তোমরা আরও সবাইকে প্রোভাইড করবে, তোমার বন্ধুবান্ধব, আশেপাশের।
বিকাশ মাইতি, দাদা আমার রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ পেয়েছি, আমি কি অ্যাপ্রেন্টিসশিপটা করব? তো অ্যাপ্রেন্টিসশিপ তুমি করবে কি না, দেখো যদি রেলওয়েতে পেয়ে থাকো তাহলে আমার মনে হয় বাড়িতে বেকার বসে না থেকে করতে পারো, কিছুটা স্টাইপেন্ড তুমি পাচ্ছ, এবং অ্যাপ্রেন্টিসদের জন্য একটা কি হয় না, রিজার্ভেশন থাকে, নাম্বার সম্ভবত দেয়, আমি ঠিক পিওর মানে ঠিকঠাকভাবে জানি না, শিওর জানি না, কিন্তু কিছুটা প্রফিট পাওয়া যায়, সেটা তুমি ইউটিউব ঘেঁটে একটু দেখে নিও। আমার মনে হয় করে নেওয়াটাই ভালো হবে, যদি বাড়িতে বেকার বসে থাকো আমার মনে হয় করে নেওয়া বেটার, কিছু স্টাইপেন্ড পাবে, হাত খরচাও বেরোবে, ফর্ম টর্ম ফিল আপ করতে পারবে, ইচ্ছে করলে যে কোনো তুমি পড়াশোনার বইপত্র কিনতে পারবে ওই টাকাটা দিয়ে, ঠিক আছে? আর খুব একটা চাপ দেয় না অ্যাপ্রেন্টিসদের, পড়াশোনাও তুমি করতে পারবে। এরপরে দীপ মণ্ডল কমেন্ট করেছে, আমারও অবস্থা তোমার মতোই ছিল, অনেক সময় নষ্ট করেছি, আমিও জানতাম না আমি কি করব, এখন বুঝতে পারছি। এই ভিডিওটা যদি 5-6 বছর আগে দেখতাম। থ্যাংক ইউ ছোটো ছোটো ভাইদের চোখ খোলার জন্য। দেখো এখানে আমি নিজেও তো এসেছি অনেক পরে, আমি নিজেও জেনেছি অনেক পরে, তাই তোমাদেরকে জানাচ্ছি অনেক পরে, কিন্তু এখন যে জানছো এখন থেকেই পরিবর্তন আনো না, এখন থেকে যদি একটু একটু করে পরিবর্তন আনো অনেক বড় পরিবর্তন আসবে জীবনে। দাদা আমি, আচ্ছা সৌম্যদীপ বিশ্বাস লিখেছে, দাদা আমি 2025-এর এএলপির ফর্ম ফিল আপ করার সময় আইটিআই ইনস্টিটিউটের নামটা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টালিগঞ্জের জায়গায় গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফিল আপ করেছি, টালিগঞ্জ লিখতে ভুলে গেছি, দাদা এর জন্য কি ফর্ম রিজেক্ট হয়ে যাবে বা ডিবিতে কোনো প্রবলেম হবে? অনেক চিন্তায় আছি। রিজেক্ট হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে একটা এফিডেভিট দিতে হবে যে তুমি যে ভুল ওটা এন্ট্রি করেছিলে সেটার জন্য তোমাকে একটা লিখিত দিতে হবে, এফিডেভিট বানিয়ে, কোনো সমস্যা হবে না। একজন লিখেছে যে মানে আমি যে ভিডিও বানিয়েছি তার রেসপেক্টে লিখেছে, তুমি আগে বললো তুমি জেনারেল কাস্ট নাকি এসসি এসটি, তারপরে জ্ঞান শুনবো। তো আমি জেনারেল কাস্টই, কিন্তু যদি আমি এসসি এসটি হতাম তাহলেও কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেগুলোই বলতাম, ঠিক আছে? এসসি এসটিদেরকেও কিন্তু লড়াই করেই চাকরি নিতে হয়, কারণ তার জন্য যেটুকু সিট রিজার্ভ থাকে, ধরো এসসির জন্য 50টা সিট রিজার্ভ রয়েছে, সেখানেও তো 500 জন ক্যান্ডিডেট রয়েছে, এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট, তাদের মধ্যেই তো সে লড়াই করে পাচ্ছে, তাহলে তোমার জেনারেলের জন্য যটা সিট রয়েছে তুমি সেখান থেকে লড়াই করে পাবে। বাকি আমি পুরোপুরি এই ব্যাপারটাকে মানে হ্যাঁ, আমি একটা জায়গায় আমার এরকম লাগে যে যে একবার চাকরি পেয়ে গেল এসসি এসটি থেকে, তার তো আর্থিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে, তার ফ্যামিলির অবস্থা চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হয় তারপর তাকে নিজেই ব্যাপারটাকে কিন্তু ছেড়ে দেওয়া আমার মনে হয় যে দরকার, যে না আমি আর এই সুযোগ সুবিধাটা নেবো না, আমি এখানে আমার যে নেক্সট জেনারেশন তাদেরকে আমি জেনারেল হিসেবে ট্রিট করাতে পারি। সেটা মানে আমি নিজের পার্সোনাল কথা বলছি, এটা হতেই হবে এরকম নয়, মানে ইচ্ছাটা আমি বললাম। তো আমি নিজে জেনারেল কাস্ট, এখানে লড়াইটা অনেক বেশি করতে হয়, কিন্তু আলটিমেট সবাই সবার ফিল্ডে লড়াই করেই কিন্তু চাকরিটা পায়। অরিন্দম চক্রবর্তী, আচ্ছা এরপরে, আচ্ছা ও পরে রিপ্লাইও করেছে যে আমি যখন ওকে বলেছি যে জেনারেল কাস্ট কেন কি হয়েছে, তো ওখানে রিপ্লাই করেছে তাহলে বলা মানায় আর কি, শোনা যায় এসসি এসটিদের থেকে জ্ঞান শোনা, আর বাকিটা আমি বলতে পারছি না, আমি কমেন্টটা দেখিও নি, এখনই নোট করছি ব্যাপারটা, ওর রিপ্লাইটা। তো তোমার রাগটা হয়তো আছে, কিন্তু তুমি যে জেনারেল কাস্ট, তুমি যেখান থেকে লড়াই করছো, অনেকেই লড়াই করছে, তুমি একা নয়, কিন্তু তারপরে অনেকে চাকরি পাচ্ছে, তুমি চেষ্টা করো, তুমি পারবে। অনুপম রয়, ভালো ইনফরমেশন, প্রচুর কমেন্ট, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। স্যার আমি এখন ক্লাস 12-এ পড়ছি, আচ্ছা অর্ণব ক্রিয়েশন, স্যার আমি এখন ক্লাস 12-এ পড়ছি, কমার্স স্ট্রিম নিয়ে, আমার বাড়ির ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি, আমি এইচএস দেওয়ার পর কোন লাইনের দিকে গেলে ভালো হবে? তো তুমি পড়তে পড়তে তুমি গ্র্যাজুয়েশনটা করো, গ্র্যাজুয়েশন তো দরকার, কারণ তুমি অনেক বেশি এক্সামের জন্য এলিজিবল হয়ে যাবে গ্র্যাজুয়েশনটা করে নিলে। তার পাশাপাশি তুমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? যেগুলো 10th 12th পাস রয়েছে না, সেগুলোর ওপরে এসএসসি এমটিএস সিএইচএসএল রেলওয়ে গ্রুপ ডি ডব্লিউবিপি কনস্টেবল এগুলোর জন্য চেষ্টা করো। রিতেশ দাস, দাদা আমি 2024 সালে এইচএস পাস করেছি সায়েন্সের সাথে, তারপর আমি ডব্লিউবি জেই এক্সাম দিয়েছিলাম বিটেক করার জন্য, বাট এক্সামটা ক্লিয়ার হয়নি, আর আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, তাই প্রাইভেট থেকেও বিটেক করা হয়নি, তাই আমি বিএসসি বোটানিতে অ্যাডমিশন নিয়েছিলাম, আমার ইচ্ছা যে কোনো গভর্নমেন্ট জব করব, কিন্তু পাশাপাশি আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করারও ইচ্ছা আছে, তাই আমি এবছর ডিপ্লোমাতে অ্যাডমিশন হব ভাবছিলাম, সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি দিয়ে, তাহলে আমি আরআরবি এলপিএসসি জেই এসব এক্সামগুলো এলিজিবল হব। বাট আমার একজন জামাইদা বলেছে যে এসব না করে 1-2 বছর কোনো গভর্নমেন্ট জবের কোচিং নাও, আর আমি বোটানির গ্র্যাজুয়েশনটাও করতে চাই না। ওরে বাবারে, অনেক বড় লেখা, এবছর ছেড়ে দেবো ভাবছি, আমাকে এই জামাইদা বলেছে। গ্র্যাজুয়েশন, আচ্ছা এই কমেন্ট আমি পড়েছিলাম, রিপ্লাইও করেছিলাম। এখানে ও বলতে চাইছে যে আমি
মানে গ্র্যাজুয়েশনের পাশাপাশি চাকরির জন্য পড়তে চাইছি, ওকে কেউ একজন সাজেস্ট করেছে, প্লাস সে আইটিআই করতে চাইছে। তো আমি বলবো তুমি ডিস্টেন্ট থেকে গ্র্যাজুয়েশন করো। আইটিআই রেগুলারে হয়, ডিস্টেন্টে হয় না, হলেও সেটা কোথাও অ্যাকসেপ্টেবল নয়। তুমি ডিস্টেন্টে গ্র্যাজুয়েশন করো ডিস্টেন্স থেকে, আর পাশাপাশি আইটিআই তুমি করতে পারো, আর সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও। দাদা আমি নেক্সট মান্থ এটা কি সৌভিক চক্রবর্তী, দাদা আমি নেক্সট মান্থ পলিটেকনিক থেকে পাস আউট করব, ফাইনাল সেম আমার, হায়ার সেকেন্ডারিও কমপ্লিট আছে। আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেব। আমাদের টেকনিক্যাল দিকে এসএসসি যেই আরআরবি যেই অনেকটাই টাফ, আর আমার হাইট সব কিছু ঠিক আছে। আমি কি নর্মাল পুলিশের জন্য প্রিপারেশন নেব, নাকি রেলওয়ের দিকেও যাব, নাকি অন্য কিছু আমার জন্য বেস্ট হবে, একটু গাইড করো। ফাইন্যান্সিয়াল প্রবলেম আমারও আছে, বাট যেহেতু আমার আগে এজ 20, তাই খুব একটা প্রবলেম হবে না। প্রিপারেশন কোম্পানি কি প্রাইভেট কোম্পানিতে 3-4টে জব পেয়েছিলাম প্লেসমেন্টে, বাট ওইগুলোর পিছনে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিলে সাফিসিয়েন্ট হবে না। তো একটু বলো কী করব। একে রিপ্লাই করেছি, আমিও স্টার্টিংয়ে পুলিশের এক্সাম দিয়েই স্টার্ট করেছিলাম। শুরু করে দাও, আস্তে আস্তেই নিজের স্ট্রেংথ বুঝতে পারবে। স্টার্ট করব ভেবেই ভাবলেই হবে না, শুধু স্টার্ট করে দিতে হবে, শুরু করে দিতে হবে। ঠিক আছে? তো এত চিন্তাভাবনা না করে তুমি যেটা ঠিক করেছো সেটার জন্য কাজ করা শুরু করে দাও। নাম্বার 1 গোস্ট স্টোরি লিখেছে ঘন্টা, আমিও তাকে ঘন্টা দেখিয়ে দিয়েছি। তারপরে টপার টপার ইসি, চেষ্টার সংগ্রাম করছি নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক উঁচু পদে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে গ্রামের একটি ছোট্ট স্কুল থেকে 82% এবং 80% নাম্বার নিয়ে বেরোনো। তারপর একটি সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি, আপাতত সেখানেই পাঠরত অবস্থায় রয়েছি। ইচ্ছা আছে দাদা তোমার মতনই সরকারি চাকরি করার, এবং নিয়ম মেনে আমি কলেজের পরীক্ষার সাথে সাথে চেষ্টা করছি একটু হলেও গভর্নমেন্ট এক্সামগুলোর প্রিপারেশন নেওয়ার, সাথে ইঞ্জিনিয়ারিংটাকেও খুব ভালোভাবে ম্যানেজ করা। বাবাকে হারিয়েছি কলেজে ওঠার আগেই ক্যান্সারের জন্য, মাঝে মাঝে পড়াশোনাও 1 বছরের জন্য স্থগিত হয়ে গেছিলো। তারপর নিজের জেদে খুব সংগ্রাম করেই চলছে জীবন। একদিকে পরিবার, অপরদিকে পড়াশোনা, উভয়কে সাথে রেখে সামনের দিকে পদার্পণ। সাফল্য আমাকে পেতেই হবে, তার জন্য যুদ্ধ করছি। আশীর্বাদ করো দাদা, মাকে ভালো রাখতে পারি যেন, এবং জীবনে অনেক এগোতে পারি। ভালোবাসা নিও। সলিড কমেন্ট, মানে কমেন্টটা পড়ে বুঝতে পারছো যে মানে কতটা স্ট্রাগল করছে। যারা মনে করছো যে তোমরা স্ট্রাগল করছো, এই কমেন্টটা মন দিয়ে পড়বে একবার গিয়ে। ঠিক আছে? এত কিছুর পরেও সে যে নিজেকে ধরে রেখেছে, একটা আশায় বুক বেঁধে আছে। তো আমি লিখেছি, উত্তর দিয়েছি, মাকে ভালো রাখার জন্য তোমার যে ইচ্ছে শক্তি, তা দিয়েই তুমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। শুধু মোটিভটা চেঞ্জ করবে না। আশা করছি বুঝতে পারছো আমার কথা। বেস্ট অফ লাক। তো ওই যে মাকে ভালো রাখতে চাইছো, এই মোটিভেশনটাকে ধরে রাখো, তাহলে তুমি পরিশ্রমও করতে পারবে এবং সাফল্যও তুমি পাবে। দাদা আমি আপনার নতুন সাবস্ক্রাইবার, প্লিজ রিপ্লাই। স্যার আমি 75% নম্বর পাওয়ার ছাত্র, আমি ম্যাথ শিখতে চাই, বেসিক টু অ্যাডভান্স, আমাকে কিছু সাজেস্ট করুন। দেখো তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এটা ম্যাটার করে না। আমি নিজেও মাধ্যমিকে অনেক কম নাম্বার পেয়েছিলাম, কিন্তু প্র্যাকটিস আমাকে সাফল্য দিয়েছে। তো প্র্যাকটিস করো, হয়ে যাবে। আমি শুরুতেই বললাম যে সুবীর দাসের ম্যাথ বইটা প্র্যাকটিস করো, ওর সাথে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জারের বইটায় যে ম্যাথ রয়েছে সেগুলো সবটা কভার করো ধরে ধরে। বাকি ইউটিউবে তুমি সাহিল স্যারকে ফলো করতে পারো, বাংলাতে অনেক চ্যানেল আছে, সেগুলো ফলো করতে পারো। আচ্ছা, ওই কমেন্টটা কী করেছিল, নাম বলেছিলাম কি, মনিরুল ইসলাম। আর তার আগের যে কমেন্টটা ছিল মানে টপার ইসিই, প্রচুর কমেন্ট, এত আমি কোথা দিয়ে রিপ্লাই দেবো, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। দাদা এএলপি বা জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টিং কি বাড়ির কাছাকাছি হয়? তুমি যদি কলকাতায় ফর্ম ফিল আপ করো তাহলে আশেপাশেই হবে। এবার এরকম তো না যে তোমার বাড়ি যেখানে একদম তার পাশেই দেবে, পার্টিকুলার জায়গায় তো তোমার লবি হওয়া চাই বা স্টেশন হওয়া চাই। 2 নম্বরের জন্য টেকনিশিয়ান হয়নি, তুমি চেষ্টা করো, নেক্সট বারে হয়ে যাবে তোমার। কারণ কাছাকাছি চলে গেছো তুমি, প্রিপারেশনের ব্যাপারটা তুমি কিন্তু জেনে গেছো, এখন আর ছাড়া তোমার উচিত হবে না কোনোভাবেই। স্যার আমি এইচএস পাস করেছি, কী নিয়ে পড়লে চাকরি পাবো, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে। তুমি খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইলে একটা আইটিআই করতে পারো বা ডিপ্লোমা করতে পারো। বাকি আরও বড় চাকরি করতে হলে তাহলে তোমাকে আরও হায়ার স্টাডিজ করতে হবে। স্যার আপনি দাদা, কী লিখেছে এটা বুঝতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্স করতে সময় পাবি তবে চাকরি, কি সময় পাবি তবে চাকরি করবি।
তুমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দাও, তুমি সেন্ট্রালের প্রিপারেশন নাও। ওয়েস্ট বেঙ্গলে বেরোচ্ছেইটা কি? আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমি বিহারের থেকে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। খুব ভালো, এটা খুব ভালো স্ট্র্যাটেজি। ভাস্কর দাস, প্রিয়া, দাদা আমার বয়স 22+, আমি টিচার হতে চাই, কিন্তু টিচারের রিক্রুটমেন্ট তো নেই, নাকি কী যে করবো কিছু বুঝতে পারছি না, যদি কোনো উপদেশ দেন। আমি উপদেশ দিয়েছি, এখন স্টেট গভর্নমেন্টের অবস্থা ভালো না, তবে রিক্রুটমেন্ট তো করতেই হবে। আর এবার যদি রিক্রুটমেন্ট হয় ফ্রেশভাবেই করতে হবে। তাছাড়া তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল বা কলেজের টিচার হতে পারো, বা জেআরএফ নেট ট্রাই করতে পারো ফর ফিউচার। বাকি তাকে অনেকেই অনেক কমেন্ট করেছে। অনেকেই আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চাইছে, মোবাইল নাম্বার আমি শেয়ার করতে পারছি না। ইমেল অ্যাড্রেস thewayofexamcrack@gmail.com, এখানে তোমরা ইমেলে কথা বলতে পারো, আমি প্রত্যেককেই রিপ্লাই করি। দাদা আমার, আপনার কি হাওড়া সাঁকরাইলে বাড়ি? না, আমার হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি। আমি ওদিকে কাজে যেতাম, ধুলাগড়ে কাজে যেতাম আমি। আমার হাওড়া সাঁকরাইলে বাড়ি। আমিও আপনার মতো ধুলাগড়ে একটা ফ্যাক্টরিতে কাজ করতাম। হ্যাঁ, ধুলাগড় ফ্যাক্টরিতে আমিও কাজ করতাম, প্রায় 9 মাস মতো কাজ করেছিলাম। আমি কোনো একটা ভিডিও সেটা বলেও ছিলাম। এবারে আমি এলপির পরীক্ষার জন্য কাজটা ছাড়ি, নিজের ডিসিশনে, বাড়ির লোকের কারো কথা না শুনে। সেজন্য বাড়ির লোক এবং আশেপাশের লোক আমাকে অনেক কিছু টিটকারি মেরে কথা বলে, অনেক কিছু উল্টোপাল্টা কথা শোনায়। আমি এখন নিজে বুঝতে পারছি না যে আমি ডিসিশনটা ঠিক নিয়েছি না ভুল। আপনার কাছ থেকে কিছু সাজেশন চাইছি। দেখো এখানে আমিও ঠিক এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কারো কথা কিন্তু আমি শুনিনি। আজকে যখন চাকরিটা পেয়েছি, সবাই পিঠের ওপর হাত বুলিয়ে বলছে আমি জানতাম তুই পারবি। তো এখানে তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, সেই সিদ্ধান্তটাকে স্ট্রংভাবে মেনটেন করে তোমার যে উদ্দেশ্য সেটাই তুমি পৌঁছে যাও, তাহলে কিন্তু তোমার ডিসিশনটা আর ভুল প্রমাণ হবে না। বাণী কি বাণীব্রত, দাদা এই কথাগুলো আগে অনেকবার বলেছো, সত্যিই ঠিক। দাদা সুমন মণ্ডল, দাদা আমার আইটিআই এখন সেকেন্ড ইয়ার রানিং চলছে, আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? এলপি রানিং থাকলে ফর্ম ফিল আপ করা যায় না। আচ্ছা, প্রবীর কুণ্ডু বলছে, আচ্ছা একটা কথা বলো, লোকো পাইলট নাকি টেকনিশিয়ান, কোনটা বেটার? এখানে দেখো তোমার ইচ্ছার উপর নির্ভর করছে যে তুমি কোনটা করতে চাইছো। আমার যেমন শুরু থেকে ইচ্ছা ছিল লোকো পাইলট হবো, ট্রেন চালাবো, তার জন্য আমার কাছে এটা বেটার। আবার অনেকের কাছে টেকনিশিয়ানটা বেটার মনে হতে পারে। কিন্তু জবের যদি পরিস্থিতি বলো, ওয়ার্ক প্রেশার যদি বলো, বা মানে জব প্রোফাইল যদি বলো, তাহলে একটাই টাকা বেশি, একটাই টাকা কম। একটাই এক জায়গায় বসে শান্তিতে তুমি কাজ করতে পারবে, আর একটাই কী হয় না, তোমাকে দৌড়াতে হবে। তো অনেক ব্যাপার রয়েছে, একটাই আনশিডিউল জব, একটা শিডিউল জব। এইগুলো তুমি ইউটিউবে সার্চ মারলে পেয়ে যাবে এরকম ভিডিও। স্টাডি 90, দাদা আমার টিথ প্রবলেম আছে, রেলওয়ে মেডিকেলে কোনো প্রবলেম হবে? দেখো বড়সড় যদি দাঁতের যদি খুব বড়সড় মানে মেজর প্রবলেম না থাকে, মানে বিশাল ইনফেকশন হয়ে গেছে বা ঘা হয়ে গেছে, এরকম যদি কোনো সমস্যা না থাকে, তাহলে মেডিকেলে তোমাকে আটকাবে না, বা সেরকম কিছু থাকলেও তোমাকে রিমেডিকেল দেবে, সময় দেবে সেটা ঠিক করে নেওয়ার জন্য। প্রশান্ত কি প্রসঞ্জিৎ, প্রসঞ্জিৎ লিখেছে, দাদা তোমার ভিডিও আমি দেখে অনেক মোটিভেশন পাই, ধন্যবাদ। তোমাদেরকে কিছু, যাতে আমি বলে কিছু যেন আমার কথাগুলো তোমাদের ইম্প্যাক্ট ফেলে, আমি সেটাই চেষ্টা করি। তো সেটা তোমাদের কমেন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সেগুলো ইম্প্যাক্ট করছে তোমাদের উপর। অনেক কমেন্ট রয়েছে, আমি আস্তে আস্তে সব কটা রিপ্লাই দিয়ে দেবো, প্রচুর কমেন্ট রয়েছে। তো আশা করছি তোমরা অনেকেই তোমাদের কমেন্টের অ্যান্সার পেলে। আবার অনেকেই হয়তো লিখতে পারছিলে না, কিন্তু মনে মনে প্রশ্নগুলো চলছিল, সেগুলোর উত্তর পেলে। তো ভিডিওটা তোমরা ভালো লাগলে লাইক করবে, আর কি বলতে হয়, হ্যাঁ সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, আর শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই থাক, আবারও একটা নতুন ভিডিও নিয়ে কোনো একদিন আসবো। ধন্যবাদ।